আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ফারহানা আলম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। বেশ কিছু খবর আমাদের এই সংখ্যায় যাচ্ছে, তবে চলুন কুদ্দুস খানের কণ্ঠে জেনে নেই আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। স্থানীয় সংবাদের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটা হলো শাহবাগের যে ছেলেরা আন্দোলন করে আমি বলি যে তারা দ্বিতীয়বারের মতো দেশকে রক্ষা করেছে, তা নাইলে জামাত ইসলাম বা শিবির তথাকথিত ইসলামিস্টরা দেশটা দখল করে ফেলতো। তার প্রতি সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়ে লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশের সমস্ত জনগণ গতকাল একত্রিত হয়েছিল। সমস্ত জনগণ বলতে, আর লিটল বাংলাদেশ বলতে প্রিয় দর্শক, লস অ্যাঞ্জেলেসের ছোট্ট জায়গা আছে যেখানে লিটল বাংলাদেশ নামকরণ করা হয়েছে অফিসিয়ালি, সিটির থেকে এটা করেছে। এটা যুক্তরাষ্ট্রে শুধু একটা জায়গায় আছে, এখন পর্যন্ত আর কোথায় হয় না যতদূর জানা যায়। এটার মুখ্য ভূমিকা যারা ছিল, নেতৃত্বের কথাটা আমি বলতে চাচ্ছি না, সেটা হলো আমি ছিলাম বাংলা নিউজ টিভি থেকে কুদ্দুস খান। হলিউড বাংলা একটা পত্রিকা আছে, ইন্টারনেট পত্রিকা, তার থেকে সাইদ আবেদ নিপু ছিল, শামসুল ইসলাম ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, আরও ছিলেন আওয়ামী লীগের দুইজন প্রেসিডেন্ট যাদের খুবই ভালো ভূমিকা ছিল, একজন সোহেল রহমান বাদল, আরেকজন নাম সেলিম। এছাড়া আওয়ামী লীগের বর্তমান প্রেসিডেন্ট আবু হানিফাও ছিলেন, উনিও বেশ জোরজাপ করেছে, যথেষ্টভাবে চিৎকার হইচই করেছে। রাজা এবং জামি এই কজনই মোটামুটি মুখ্য ভূমিকা ছিল। এরা সকলেই ছোট ছোট বক্তৃতা দিয়েছে এবং শাহবাগের আন্দোলনের সাথে আমরা সার্বিকভাবে একাত্মতা ঘোষণা করেছি। কারণ আমরা মনে করি রেজলিউশন হয়েছে, আমরা মনে করি যে শাহবাগ আন্দোলন তরুণ ছেলেরা বুঝে হোক না বুঝে হোক তারা দেশকে আবার মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশ বানিয়েছে, তা নাহলে বাংলাদেশ থাকতো না, অন্য কিছু হয়ে যেতে পারতো। কারণ শিবিরের উদ্যত্ত অত্যন্ত বেশি বেড়ে গেছিল এবং তারা এটাকে তালিবান স্টাইলে রাষ্ট্র করতে চেয়েছিল। এই হলো সংবাদ। আর দ্বিতীয় খবর হলো বাংলাদেশ আমেরিকান হিন্দু সোসাইটি, তারা বেশ শক্তিশালী মনে হলো। তারা একটা সভা করেছিল, সবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হয়েছে যে তারা তাদের সাংগঠনিক কিন্তু কাজকাম করেছে, চাঁদা তোলার ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। আর দ্বিতীয় পর্যায়ে ওরা ওই যে শাহবাগের যে ইয়ং তরুণরা যারা নাকি সত্যিকার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করছে বলেছে, তারা এটা সার্বিকভাবে হিন্দু সোসাইটি, আমেরিকান বাংলাদেশি হিন্দু সোসাইটিটাকে সার্বিকভাবে সমর্থন দিয়েছে। এই মোটামুটি লোকাল সংবাদ আর কি। দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। সে নয়নের নামটি হলো মানুষের অন্তর, সেইখানেতে বসত করে প্রেমের কারিগর। ও সে নয়নের নামটি হলো মানুষের অন্তর, ধরতে গেলে দেয় না ধরা এমন মানুষটি রে, অনুরাগের ছোঁয়া দিয়ে নয়ন জলে বান্ধ, এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। আলো নিভে গেলে যদি হয় রে অন্ধকার, অন্ধজনে কি করে হয় রাস্তা পারাপার, লোক নিন্দা পুষ্প চন্দন
জলে সাতার দিনে কিসের ভালো মন্দ এক নয়নে কান্দ এক নয়নে কান্দ দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ লোকে বলে অন্ধ ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ এক নয়নে কান্দ
উৎসুক উন্মুখ ক্লান্তিবিহীন চোখ দুটো মেলে রাখি সমস্ত দিন উৎসুক উন্মুখ ক্লান্তিবিহীন লা 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 লা। আপাতত সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন চলে যাই শাহবাগে। এখন পর্যন্ত টক অফ দ্য টাউনের শীর্ষে এই খবরটি শাহবাগে যা হচ্ছে। সবচেয়ে লেটেস্ট খবর হচ্ছে যে ছাত্র ইউনিয়নের যে সাংস্কৃতিক সম্পাদিকা যিনি এই 6 দিন মাতিয়ে রেখেছেন শাহবাগে বিভিন্ন স্লোগান, তাকে গতকাল আঘাত করা হয়েছে। গত রাত্রে তাকে আঘাত করা হয়েছে, তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দোষটা গিয়ে পড়েছে ছাত্রলীগের উপরে। এই কারণে যে যখন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ গিয়েছিলেন সেখানে মঞ্চে উঠে বক্তৃতা দিতে, তো সেই লাকি ছাত্র ইউনিয়নের যে নেত্রী, তিনি বলেছিলেন যে না, এটা কোনো রাজনৈতিক সভা নয়, সুতরাং আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে ভাষণ দিতে দিব না। এই কথা শুনে যার উপরে আঙ্গুলটা উঠেছে সে হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নাকি এই লাকিকে আঘাত করেছেন। জনাব কুদ্দুস খান, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি তারা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে শাহবাগে যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের একটা নাটক এবং তাদের সহযোগী যে বাম সংগঠনগুলো তারা এই নাটকটা মঞ্চস্থ করছে। একটা কথা দুটো ভাগে আমি এটাকে রিয়াক্ট করি। একটা ভাগ হলো কি, ছাত্রলীগ যেটা করেছে এটা গুন্ডামি করেছে। আমরা বাইরের থেকে কিছুটা ওদের ইনস্ট্রাকশন বা কিছুটা সাহায্য সহযোগিতা করেছিলাম। আমি তার মধ্যে একজন, তাসলিমা নাসরিন একজন, নিউ ইয়র্কে আসমা সিভিলি আছে, লন্ডনের রফিকুল ইসলাম আছে, আমরা 4 জন। আমরা সুস্পষ্টভাবে ওই তরুণদের বলেছিলাম যে তোমরা দেশ রক্ষা করেছো দ্বিতীয়বারের মতো, তোমরা দয়া করে কোনো রাজনৈতিক অঙ্গনে যেও না। লাকি ছাত্র ইউনিয়ন করে কি না করে সেটা বড় কথা না, তার বড় হয়েছে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সে নিজের ছাত্র ইউনিয়নের কাউকে বিশেষ সুবিধা দেয় নাই। আওয়ামী লীগ, আপনারা সতর্ক হন, তা নাহলে এই জনগোষ্ঠী আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে। কারণ আমরা কোনো ক্রমেই এটাকে কোনো রাজনৈতিক ব্যানারের দিকে নিতে চাচ্ছি না। কারণ এই তরুণরা কোনো রাজনীতি ছাড়া এরা বাংলাদেশ জন্ম দেখেও নাই, বুঝছেন। এই জাতীয়তাবাদী, তথাকথিত জাতীয়বাদী আর হচ্ছে বিএনপি, এরা চক্রান্ত দেখে। যখন তাদের মতো কিছু না হয় তখনই তারা মনে করে চক্রান্ত করলো, মস্কো আসলো, ইন্ডিয়া আসলো। কথা শেষ করি, এটা হলো কি যে প্রধান সাহেবেও এরকম একটা মনোভাব আছে। আপনি তো বলেই যাচ্ছেন, আপনি একটু থামেন, একটু দম নেন। আপনি তো একটার পর একটা অ্যাকুজিশন করে যাচ্ছেন কি। দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতদিন ধরে জাতীয়তাবাদীরা যা বলছেন বা বিএনপি যা বলছেন সেটা কিন্তু অক্ষরে অক্ষরে ভুলে যাচ্ছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে, এমনকি যে ট্রাইব্যুনাল নিয়ে এত কিছু, সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে কিন্তু বিএনপি প্রথম থেকে বলছে যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয় এবং স্বচ্ছ আন্তর্জাতিক মানের বিচার দাবি করে তারা সবসময় আসছে। শেষ পর্যন্ত দেখা গেল যে ঘুরে ফিরে একই কথা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ছাত্র ইউনিয়নের এই আন্দোলনের সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগরাও বলছেন যে না, এই রায় মানি না। আরে বাবা, এটা কেমন কথা হলো? আপনাদের আইনজীবী, আপনাদের প্রসিকিউটর, আপনাদের দলীয় বিচারক সবকিছু আপনাদের। এখন আপনারাই যদি বিচারটা না মানেন তাহলে কি দাঁড়াচ্ছে? যে আপনাদের নিজেদের তৈরি ট্রাইব্যুনালের উপর আপনাদের নিজেদের আস্থা নেই। সুতরাং এ সমস্ত নাটক করে শাহবাগে সাধারণ জনগণের আবেগকে উস্কে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা সম্ভব হবে না, নিজের পাপ ঢাকা সম্ভব হবে না। এই শাহবাগের ডামাডোলের কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছুই সরকার গোপনে অনেক কিছু সেরে ফেলছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে হলমার্ক কেলেঙ্কারি নিয়ে যেটা ছিল, 4000 কোটি টাকা লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগের নেতা নেত্রীরা। তার যে সামনে যিনি ছিলেন শিখণ্ডী, সেই হলমার্কের চেয়ারম্যানের উপদেষ্টা জেসমিন যিনি ছিলেন, তাকে প্রতিটি মামলায় জামিন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একে একে করে অপরাধী পার
অপরাধীদের পার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে প্রধান সাহেব আওয়ামী লীগের যে কিছুটা অন্যায় করেছে, কিছুটা অন্যায় না না, আপনি কথা বলতে দেন। আওয়ামী লীগ কি করেছে তার জন্যই আন্দোলন আওয়ামী লীগকে সমর্থন করে না। আওয়ামী লীগের কোনো স্কিম বেসেছে, যদি আন্দোলন না হতো আওয়ামী লীগ এতদিন ধুলিস্যাৎ হয়ে যেত। এখন ঘটনা হলো কি যে আমরা চাইবো শাহবাগের তরুণরা দেশটা রক্ষা করেছে, তালেবানি রাষ্ট্র করার প্রচেষ্টা ছিল। এই যে মোল্লারা কাঠমোল্লারা যেভাবে উদ্ধত্তপূর্ণ কথা বলেছে, স্বাভাবিক ব্যবহারকে তারা বেশ্যাবৃত্তি বলছে, ছেলেমেয়েরা ছোট ছেলেমেয়েরা তারা একত্রে লেখাপড়া করে, এটাই স্বাভাবিক, বিশ্বের সব জায়গায় আছে। তালেবানরা শুধু মেয়েদের স্কুলে যেতে দেয় না, সেই তালেবানের মতো আরেকবার দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করে তার দেশটাকে তারা রক্ষা করছে। কাজে তাদের কোনো ক্রমেই কোনো পার্টির ব্যানারে যেতে দিতে পারা যাবে না, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক। ধন্যবাদ জনাব কুদ্দুস খান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতটুকু জেনে রাখুন যে আওয়ামী লীগের নেতাদের পক্ষে, ধর্ণাঢ্য নেতাদের পক্ষ থেকে প্রতিদিন যদি খাবার পানি
দুটো সাপ্লাই করা না হতো, পুলিশ দিয়ে রাষ্ট্রীয় প্রোটেকশনে যদি এদের না রাখা যেত, তাহলে দেখা যেত 24 ঘন্টা পরে যে যার মতো চলে যেত। সুতরাং এটাকে বড় করে ম্যাগনিফাই করে দেখার মতো ঘটনা যেটা হয়েছে সেটা হলো কি, প্রধান সাহেব চক্রান্ত ছিল বরাবর বিশ্বাস করে। আপনি আমাকে বলেন যে এই খাবার, এতগুলো লোকের খাবার দাবার পানি, এগুলো কারা যোগান দিচ্ছে? আপনি শেষ করতে হবে। সেটা হলো কি, ঘটনা হলো কি, যখনই প্রধান সাহেবের মত মতো না যাবে, যখনই বিএনপির মত মতো না যাবে, যখনই কি জামাত ইসলামের শিবিরের মত মতো না, তখন এটা চক্রান্ত ধরে নিলাম, এটা চক্রান্ত হয়েছে। আওয়ামী লীগ, ভারত এবং মস্কো চক্রান্ত করেছে ধরে নিলাম। কিন্তু এই যে হাজার হাজার কোটি কোটি লোক গ্রাম থেকে ক্যাথা বালিশ নিয়ে এসে এখানে থাকছে, এরা কি চক্রান্তের ফল? এদের যে হৃদয়ের ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, যুদ্ধ করে একটা দেশ সৃষ্টি করেছে, সেই দেশটাকে আপনার পাকিস্তান বানাতে চান, সেই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চান, তার থেকে দেশটাকে নতুনভাবে আবার এটা সংগঠিত হলো না। এই শক্তি না দেখাইলে, আজকে প্রিয় দর্শক, এই শক্তি যদি না দেখানো হতো, বাংলার মাটিতে রাজাকারদের শিবিরদের উদ্যত্ত থাকা যেত না। আপনি বিচার ব্যবস্থা আমি বলি না সঠিক হয়েছে, কিন্তু যে কজনকে ধরা হয়েছে তারা কোনো তুলসী দেওয়া পানি, সকলেই তো তাহলে না। হ্যাঁ, আমি আপনার সাথে এগ্রি করি, সবার নামে অ্যাকিউজেশন আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারা অ্যাকিউজেশন কেন বলেন? ওই সময় কি তারা তুলসী দেওয়া পানি ছিল? এখন যেটা চলছে সেটা আবেগে, হুজুগে মাতামাতি, এবং এটা এমন একটা আবেগ যেটা আমাদের নারীর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ সম্পৃক্ত। কিন্তু কেউ একটা জিনিস চিন্তা করছে না এই ভেবে যে এই ট্রাইব্যুনালটা করা হলো, যাদের সাক্ষী দেওয়ার কথা, যারা চাক্ষুষ সাক্ষী, তারা এগিয়ে আসেননি। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা প্রখ্যাত ঔপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদের নাম শুনেছেন, এবং বর্তমান যিনি শাহজালাল ইউনিভার্সিটির যিনি একজন বিজ্ঞানের প্রফেসর আছেন, মোহাম্মদ জাফর ইকবাল, তাদের পিতাকে হত্যা করা হয়েছিল, এবং সেই কেসে আবুল সাইদিকে ধরা হয়েছে। এবং যখন প্রসিকিউটররা জাফর ইকবালকে বললেন যে আপনি আসুন সাক্ষী দেন, তিনি সরাসরি রিফিউজ করলেন, অর্থাৎ তিনি কোনো সাক্ষী দিতে পারবেন না। অর্থাৎ আপনারা প্রত্যক্ষদর্শী হয়েও কিসের জন্য আপনারা সাক্ষী দিতে গেলেন না? আপনারা যদি সাক্ষী না দেন, আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে এই সমস্ত রাজাকার, গণহত্যাকারী, ধর্ষণকারীদের বিচার কি করে সম্ভব হবে? আর কাদের মোল্লার যে প্রসঙ্গটা আসছে, সেখানে একজনও চাক্ষুষ সাক্ষী পাওয়া যায়নি। এটা কি আমি আমাদের জাতিগত ব্যর্থতা বলবো, নাকি আমি বলবো প্রসিকিউটরদের ব্যর্থতা? হতেই পারে, কিন্তু আমার দাবি যেটা এই তরুণদের সাথে দাবি, সেটা হলো কি, এদের ফাঁসিতে লটকানো হবে। এই কারণে লটকানো হবে, তারা কাদের মোল্লা 350 লোক হত্যা করেছে মিরপুরে। এই যে হত্যা করেছে, আপনি কি বলতে চান এরা বেটি? সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে মিরপুরে এত বাসিন্দা, 344 জন মানুষকে হত্যা করার, তাদের আত্মীয় স্বজন কি কেউ সামনে এগিয়ে আসতে পারেননি? চাক্ষুষ সাক্ষী হিসাবে বলতে পারেননি যে না, এই সেই কাদের মোল্লা? যুদ্ধের খাদ্য মেনেই নেই। তাহলে 2-3বার খালিদা সরকার ছিল, সেখানে ওই বিচারটা করে। তার স্বামী জিয়াউর রহমান, সে মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, এবং মুক্তিযোদ্ধার সাংঘাতিক সাহসী ভূমিকা রেখেছে। সেই পার্টি, সেই জিয়াউর রহমান থেকে শুরু করে তার স্ত্রী থেকে শুরু করে, কেন তারা সেটা হচ্ছে irrelevant at this point. This is irrelevant কারণ আমরা কথা বলছি বর্তমানে কি হচ্ছে। শুনেন প্রধান সাহেব, অতীত টানে আমরা শেখ মুজিব পর্যন্ত যেতে পারি, জান আপনি, যেখানে আইন করে 195 জন অ্যাকিউজ যুদ্ধাপরাধী যারা ছিল অরিজিনাল, তাদের ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছে। জান আপনি যদি আপত্তি, ঘটনাটা হলো কি যে ভুল ত্রুটি থাকতেই পারে ট্রাইব্যুনালে, সেটা নিয়ে আমি বিতর্ক করছি। আমার কথা হচ্ছে কি, এই যে বাংলাদেশ একটা দেশ, সেই দেশের স্বাধীনতা সংগ্রামের সময় এই যে কাদের মোল্লা, এই যে নিজামী, এরা যে হত্যা করেছে, এরা যে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেষ্টা করছে, এই ব্যাপারে তো আপনার দ্বিমত নেই না? আছে। শুনুন, ইতিহাসে যা বলছে আমরা সবই পড়েছি। যারা বলছেন তাদেরকে আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু সে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হলে যারা বলছেন এই সমস্ত কথা, যারা সেদিন চাক্ষুষ প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। ডক্টর জাফর ইকবালের মতো ঘরে বসে যুদ্ধ অপরাধীদের বিচার চাই, ফাঁসি চাই বলে নিজে ট্রাইব্যুনালে না গিয়ে, নিজে সাক্ষী না দিয়ে এই সমস্ত কথা সস্তা স্ট্যান্ড বাজি ছাড়া আর কিছু না। আপনি শাক দিয়ে দেখেন না। ঘটনাটা হয়েছে কি, যে অন্যায়টা করেছে জাতির জন্য, জিয়াউর রহমান একজন সাংঘাতিক দেশপ্রেমিক। জিয়াউর রহমানকে বাদ দেন, ডক্টর জাফর ইকবালের পিতা, কথাটা শুনেন, কথাটা শেষ করতে দেন। সে জিয়াউর রহমান দেশপ্রেমিক, তার পার্টি রাজাকারদের
দিয়েছে, রাজাকার উদ্যত বেড়েছে, তারা নিজের সশস্ত্র বাহিনী করেছে, সেখানে চাকরি দিতে আসবে কিনা? এখন আসবে, যখন নাকি কাউন্টার করা হয়েছে সেগুলার পর চাইছে, যেমন নাকি রাজাকারের দেখানো হয়েছে। এখন কোত্থেকে আসবে? এই যে তো ব্যানারটি মানাই করে দিয়েছেন এবং সাইদের বিচার প্রসেস, ওদের ফাঁসি চাই, আমরা রাজাকারদের ফাঁসি চাই। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে। আখি ভরে নিরখিও, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখি, মুছি নাই প্রেম চন্দন লেখা, দিয়েছ জাললাটে আঁকি। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, চৈত্র দিনের অলস বেলায় যদি গান খানি মোর মনে পড়ে হয়। চৈত্র দিনের অলস বেলায় যদি গান খানি মনে পড়ে হয়। ঝরানো পাতার মর্মর গানে, ঝরানো পাতার মর্মর গানে, সেই সুরগীতি শুনিও। চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মায়া আলম।